আপনার কি কখনো মনে হয়েছে ফেসবুকের একটা বাজে কমেন্ট আপনার সারাদিনের মেজাজ নষ্ট করে দিয়েছে? অথবা আপনার কোনো বন্ধুকে দেখেছেন তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হতে? আপনি একা নন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা নীরব মহামারী যার নাম সাইবার বুলিং। এবং বাংলাদেশে এর শিকার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম। চলুন আজ কথা বলি এই ভয়াবহ সমস্যাটি নিয়ে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সুবিধা যেমন বেড়েছে, তেমনি এর অন্ধকার দিকটিও প্রকট হয়ে উঠেছে। আর এর প্রধান শিকার হচ্ছেন নারীরা। একটি সাম্প্রতিক সেমিনারের তথ্য বলছে, বাংলাদেশে সাইবার বুলিংয়ের শিকারদের ৮০% নারী ও কিশোরী। কিন্তু যখন একজন নারী প্রথাগত ভূমিকার বাইরে গিয়ে নেতৃত্ব দিতে চান, রাজনীতিতে আসেন বা জনপরিসরে কথা বলেন, তখন এই আক্রমণ হাজার গুণ বেড়ে যায়। এটি তখন আর সাধারণ বুলিং থাকে না, এটি হয়ে ওঠে একটি পরিকল্পিত অস্ত্র, যার লক্ষ্য নারীকে চুপ করিয়ে দেওয়া, তাকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে নারী নেত্রী, ছাত্রী এবং এমনকি শিক্ষিকাদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ভয়াবহ রূপ নিয়ে। যখন একজন পুরুষ রাজনীতিবিদ সমালোচিত হন, তখন সাধারণত তার নীতি বা কাজ নিয়ে কথা হয়। কিন্তু একজন নারী রাজনীতিবিদের ক্ষেত্রে সমালোচনার ভাষা পাল্টে যায়। তার নীতি নয়, টার্গেট করা হয় তার চরিত্র, পোশাক, ব্যক্তিগত জীবন এবং তার অস্তিত্বকে। সাইবার বুলিং বিভিন্ন ধরনের থাকলেও বাংলাদেশে কয়েকটা বুলিং বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে অশালীন মন্তব্য, ট্রলিং, স্লাট শেমিং, ডক্সিং মানে ব্যক্তিগত তথ্য ফাঁস এবং বিকৃত ছবি বা ডিপফেক ছড়ানো। এই অপতথ্যের মূল উদ্দেশ্যই হল নারীর রাজনৈতিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করা। এটি শুধু মানসিক চাপ তৈরি করে না, ভুক্তভোগীদের মধ্যে প্রতি 10 জনে একজন মারাত্মক ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত হন। এই সাইবার বুলিংয়ের সবথেকে স্পষ্ট উদাহরণ আমরা দেখতে পাই একেবারে তৃণমূল স্তরের রাজনীতিতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশেষ করে সাম্প্রতিক 2025 ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যা ঘটেছে তা ভয়াবহ। স্টেট নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে। সেকেন্ডলি, আমাদের মনসুরা আপা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না। জুলাই 2024-এর গণ-অভ্যুত্থানের পর ধারণা করা হয়েছিল রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়বে, কিন্তু বাস্তবে কি ঘটল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে, যেখানে মোট ভোটারের প্রায় অর্ধেক ছাত্রী, সেখানে মোট 150টি পদে মাত্র 25% নারী প্রার্থী ছিলেন। এমনকি 56টি পদে কোনো নারী প্রার্থী মনোনয়ন ফর্মও তোলেননি। একই চিত্র দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনকে ঘিরে নারী প্রার্থীদের এমনভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত সতর্কতা জারি করতে বাধ্য হয়। ডাকসুর নারী নেত্রী ফাতেমা তাসনিম ঝুমাকে অত্যন্ত বাজেভাবে বুলিং করে বাম ছাত্র সংগঠন ও ছাত্রদলের কর্মীরা। কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ। তিনি বলছেন সাক্ষাৎ হুর টারজান মাসুদদের খাদ্য। তারপর আসেন আরেকজন মানসুরা আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্রদলের নেত্রী। আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন। তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন। শুধু অনলাইনের নয়, ডাকসুর হিজাব পরিহিতা নারীদের পোস্টার বিকৃত করে অফলাইনেও নারী ও ইসলামোফোবিক কাজ জারি রাখে বাম ছাত্র সংগঠনের কর্মীরা। মুখে এরা নারী অধিকার নিয়ে বয়ান ঝাড়লেও এদের কাজগুলো সবসময় নারী বিদ্বেষী। বিশ্বের বিভিন্ন দেশের বাম সংগঠন উগ্রবাদীদের বিপক্ষে অবস্থান নিলেও বাংলাদেশের বাম সংগঠনগুলো প্রো হিন্দুত্ববাদী। এদের সাংগঠনিক কাজকর্ম ভারতের উগ্রবাদী সংগঠন আরএসএসের সাথে প্যারালাল। ডাকসু নির্বাচনে জয়ী নারী প্রার্থীদের সামাজিকভাবে হেয় করতে বাম সংগঠনগুলো সাইবার বুলিংকে বেছে নিছে। ভারতের আরএসএসের মতো নারীদের বুলিং করে তারা নারীদের মতামতকে অগ্রহণযোগ্য করে তুলতে চায়। তাদের উদ্দেশ্য বুলিংয়ের শিকার নারীদের মতামতকে যাতে কেউই আর গুরুত্ব না দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর যে নির্বাচনের পর এই নভেম্বরের 3 তারিখেও 2025 ডাকসু কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে।
তারা বলেছে নির্বাচনের আগে বা পরে যেসব নারী শিক্ষার্থী রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনো কারণে যৌন হেরানি, নিউড প্যাডলিং বা সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তারা যেন ডাকসুতে প্রমাণসহ তথ্য জমা দেন। ভাবুন একবার, ছাত্র রাজনীতির সর্বোচ্চ প্ল্যাটফর্মকে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রীদের কাছে প্রকাশ্যে তথ্য চাইতে হচ্ছে। এই আক্রমণ শুধু ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়, যখন কোনো শিক্ষিকাও প্রশাসনিক বা রাজনৈতিকভাবে সক্রিয় হন তিনিও রেহাই পান না। এর সবথেকে সাম্প্রতিক উদাহরণটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মাত্র 2 দিন আগে 3 নভেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও শিক্ষক শেহরিন আমিন ভুইয়া সাইবার সুরক্ষা আইনে মামলা করতে বাধ্য হয়েছেন। কেন? কারণ তার ছবি বিকৃত করে তাদের অশালীন মন্তব্য জুড়িতে ফেসবুকে ছড়ানো হচ্ছিল। শুধু তাই নয়, শুধুমাত্র রাজনৈতিক কারণে শিক্ষিকা মনামিন নামে মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে কিছু র্যাডিক্যাল বামপন্থী। যারা 2 দিন আগে শিক্ষিকাকে নিয়ে স্লাট শেমিং করেছিল তারাই এখন মামলা খেয়ে তার নিয়োগ নিয়ে ভুয়ো অভিযোগ করেছে। কিছু ভুইফোর বাম সংগঠন শিক্ষিকার ব্যাপারে মিথ্যা প্রশ্ন তুলছে শুধুমাত্র সমাজে তাকে ইরেলেভেন্ট করে তোলার জন্য। অথচ শিক্ষিকা মনামি তার শিক্ষা জীবনেও ছিলেন এসব র্যাডিক্যাল বামদের থেকে শতগুণ মেধাবী। শিক্ষা জীবনে তিনি ঢাবি থেকে অনার্স, মাস্টার্সের পর ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। এছাড়া ভার্সিটির বিভিন্ন রিসার্চ প্রজেক্টের পাশাপাশি ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন তার শিক্ষা জীবনে। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষিকাকে সাইবার আক্রমণে বিএনপির বিভিন্ন কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও এর শুরুটাও হয়েছে বিভিন্ন বাম সংগঠন থেকে। বাম বিভিন্ন পেজে শিক্ষিকার ডিপফেক ছবি তৈরি করে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়, আর এরকম একটা নোংরা প্রজেক্টে অংশ নেয় বিএনপির কর্মীরা। শুধু তাই নয়, এই ঘটনার বিশ্লেষণে দেখা যায় বিএনপির একটি বাম ঘরানার ছাত্রী প্রথমে এই ক্যাম্পেইন শুরু করে। তার দেয়া স্ট্যাটাসটি সবথেকে বেশিবার পোস্ট করেছে বিএনপির কর্মীরা। শিক্ষিকা মনামি সহকারী প্রক্টর হওয়ার কারণে ডাকসুর বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন, আর তাই তাকে থামিয়ে দেওয়ার জন্য ইনস্টিটিউশনালি ডিফেম করার চেষ্টা করা হচ্ছে। লক্ষণীয় বিষয় হলো, এই শিক্ষিকা যখন মামলা করতে যান তখন তার সাথে ডাকসুর নবনির্বাচিত সদস্যরাও উপস্থিত ছিলেন। এটি একটি ইতিবাচক দিক যে ছাত্র শিক্ষকরা এই বুলিংয়ের বিরুদ্ধে এক হচ্ছেন। কিন্তু মূল প্রশ্নটি হলো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও যদি বিএনপির মতো যে রাজনৈতিক দল থেকে এমন কুরুতিপূর্ণ আক্রমণের শিকার হতে হয়, তবে সাধারণ নারী নেত্রী বা কর্মীদের নিরাপত্তা কোথায়? এমনকি এনসিপির নারী নেত্রী ডাক্তার তাসনিম যারা রাজনীতিতে আসার পর থেকেই তাকে নিয়েও অনলাইনে বুলিং করছে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা। বিএনপি এবং আওয়ামী লীগের এই এস্টাবলিশমেন্ট কখনোই চায় না তাদের বাইরে কেউ নেতৃত্ব আসুক, বিশেষ করে কোনো নারী নেতৃত্ব। তাদের দলীয় প্রধান এখনও নারী হলেও তারাই সবচেয়ে এগিয়ে নারীদের অনলাইনে বুলিং করার দৌড়ে। এটি পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতিতে নারী নেত্রীদের সাইবার বুলিং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পদ্ধতিগত হাতিয়ার। এর ফলে যোগ্য নারীরা রাজনীতি বিমুখ হচ্ছেন। জাকসু নির্বাচনের মতোই অনেক নারী ভয় নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। 2. মানসিক স্বাস্থ্যহানি, ভুক্তভোগীরা বিষণ্ণতা এবং আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। 3. গণতন্ত্রের ক্ষতি, যখন জনসংখ্যার অর্ধেককে ভয়ের কারণে চুপ করে রাখা হয় তখন গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। এর সমাধান কি? আইনের কঠোর প্রয়োগ, সাইবার সুরক্ষা আইন সিএসএ বা সংশ্লিষ্ট আইনের আওতায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ডিজিটাল লিটারেসি, শুধু নারীদের নয় পুরুষদেরও ডিজিটাল শিষ্টাচার এবং নারীর প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেওয়া। প্ল্যাটফর্মের দায়িত্ববদ্ধতা, ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোকে আরও দ্রুত ক্ষতিকর কন্টেন্ট সরাতে বাধ্য করা। এবং সবচেয়ে জরুরি, সংহতি। ঢাবির শিক্ষিকার পাশে যেমন ডাকসু দাঁড়িয়েছে, তেমনি যে কোনো নারী সাইবার বুলিংয়ের শিকার হলে দলমত নির্বিশেষে তার পাশে দাঁড়ানো। নারীরা রাজনীতিতে আসবে অলংকার হিসেবে নয়, আসবে নেতৃত্ব দিতে। সেই পথকে বাম রাজনীতির এরকম নোংরামি থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের সবার।